বন্দনগরী চট্টগ্রামে আবারও মিছিল করেছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক। এই শতকুন মহাজন ইউনূসের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভবিষ্যৎ কি হবে? সে কি মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না, নাকি মানুষের গণতোলায় কে বাংলাদেশি মারা যাবে? প্রফেসর ইউনূস আর এক মুহূর্ত সময় দেওয়া যাবে না, এখনই পদত্যাগ করুন। দেশের মানুষকে এখন আর ভালোভাবে চিনে নাই, ডক্টর ইউনূস তো এই দেশের মানুষকে চিনে না। যতই দিন গড়াচ্ছে ততই যেন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে শেখ হাসিনার। তরুণ ঘোষের তথ্য দেশে ফিরছেন হাসিনা, তাহলে কি হবে এবার ডক্টর ইউনূস ও সমন্বয়কারীদের? এই দিকে আবার শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগের সাপোর্টার বেশি, এখন নাকি মানুষজন বলতেছে আমরা আওয়ামী লীগ সরকারকে আবার পুনরায় ফিরে পেতে চাই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিউজ। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে আপনারা ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, তার কাছ থেকে শুনবো বিস্তারিত। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের পরিস্থিতি যত উদ্বিগ্ন হচ্ছে, মানে যত খারাপ হচ্ছে, ভারতের পরিস্থিতি ততটাই কিন্তু মানে আশঙ্কাজনক হচ্ছে। ভারতের ভেতরে কিন্তু নানান রকম আশঙ্কা ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক হচ্ছে ভারতের বর্তমান পরিস্থিতি, প্ল্যান অফ অ্যাকশন। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি, এবং 3 শেষে ভারতের কাছে অপশন কি কি আছে, এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমার অনুরোধ, ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, তাহলে আপনারা ভারতের পরিস্থিতি এবং বাংলাদেশের পরিস্থিতি পরে যে ভারতের যে মানে প্ল্যান অফ অ্যাকশনটা যেটা আমি আলোচনা করব, সেটা বুঝতে আপনাদের সুবিধে হবে। এখন ভারতের মধ্যে এখন একটা অস্থির পরিস্থিতি চলছে। ভারতের সরকারের ওপরেতে একটা চাপ বাড়ছে, 3 রকমের চাপ। একটা হচ্ছে সামাজিক চাপ, একটা হচ্ছে রাজনৈতিক চাপ, আর একটা হচ্ছে কূটনৈতিক চাপ। 3টে চাপ বাড়ছে ভারতের মধ্যে। এখন আজকে থেকে যেটা চাপটা আরো বেড়েছে, তার কারণ হচ্ছে আমি ছবিতে দেখাচ্ছি, দেখুন আমি তো পুরো টিভি থেকে তো পুরো নিতে পারবো না, তার জন্য আমি স্টিল পিকচার লাগিয়ে দিচ্ছি। এখানে জলপাইগুড়ির সাতকোড়া সীমান্তে মানুষের জমায়েত, মানে হিন্দুরা এবং মুসলিম, বেশ কিছু মুসলিম যারা আওয়ামী লীগ করেন, যতটুকু খবর পাওয়া গেছে, তারা কিন্তু সাতকুড়া সীমান্তে আর মানিকগঞ্জ সীমান্তে এসে হাজারে হাজারে জড়ো হচ্ছেন। এই হাজারটা যত দিন যাবে এটা হচ্ছে 2000 হবে, তারপর 5000 হবে, তারপর 10,000 হবে, তারপর লাখ হবে। বাংলাদেশ থেকে ভারতে আসার চেষ্টা এখনো পর্যন্ত রুখে যাচ্ছে বিএসএফ, কিন্তু কতদিন রুখতে পারবে? বাংলাদেশের সীমান্ত লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো আছে, নদিয়া টদিয়া, মালদা ফালদা, এই সমস্ত অঞ্চলে সমস্ত দারুণ সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। বিএসএফ টহল দিচ্ছে। বিএসএফ টহল দেওয়ার ফলে এখন মানে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে গেছে। যখন দেখবেন আধা সামরিক বাহিনী কোনো এলাকায় যখন মার্চ করে, আমাদের এখানে তো সাধারণত আধা সামরিক বাহিনী বা সেনাবাহিনী সাধারণত নামে না, যা করার পুলিশই করে। এখন যদি আধা সেনাবাহিনী যদি হঠাৎ মার্চ করতে শুরু করে দেয় এবং গাড়ির আনাগোনা যদি বেড়ে যায়, তাহলে স্থানীয় মানুষের ওপরেতে একটা উদ্বেগ তৈরি হয়, যে উদ্বেগটা কিন্তু ধীরে ধীরে আস্তে দানা পাকতে পাকতে একটা বড় জায়গায় চলে আসছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে। তার কারণ কি পরে আমি ব্যাখ্যা করছি। এইবার আসলে বাংলাদেশের অবস্থায়, বাংলাদেশের আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়া জেল থেকে জেল ভেঙে পালিয়েছে কুষ্টিয়ার বন্দীরা,
সেখানে প্রায় 4,000-এর বেশি নাকি বন্দী ছিল শোনা যাচ্ছে। আমরা এপার থেকে যতটা জানতে পারছি ততটা বলছি। এবার গুলি ছুড়ে সেই সমস্ত অবস্থা সামলিয়েছে, কিন্তু যারা পালানো তারা পালিয়ে গিয়েছে। এর মধ্যে নানান ধরনের অপরাধীর সঙ্গে কিছু জঙ্গিও আছে যারা জেল খাটছিল। এই অবস্থার মধ্যে এখন বাংলাদেশে এখন টালমাটাল অবস্থা। বাংলাদেশ শাসন প্রশাসন তো কিছু নেই, মানুষ ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে। বাজার দর থেকে, চাকরি থেকে আরম্ভ করে বেকারত্ব সব মিলিয়ে বাংলাদেশ অশান্ত। তার মধ্যে আবার এই সন্ত্রাসবাদীগুলো রাস্তায় বেরিয়ে পড়ছে, ফলে চুরি, ছিনতাই, ডাকাতি আরো বেড়ে যাবে। এদিকে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগ জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে, তারা চাইছে জামাতের সঙ্গে তারা কাজ করে সরকারকে সরিয়ে তারা ক্ষমতা দখল করবে। আর দ্বিতীয় ভাগ যেটা চাইছে, সেই দ্বিতীয় ভাগ বলছে যে না, সংবিধান বজায় রেখে অন্তর্বর্তী নির্বাচন চাপ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করিয়ে সরকার গঠন করা হোক। এই পরিস্থিতিতে যে খবর পাওয়া যাচ্ছে যে ক্যান্টনমেন্টের ভেতরে অন্তত বেশ কিছু উচ্চ পদের সেনাকর্তা তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ খবর কিন্তু একদম কনফার্ম খবর, গৃহবন্দী করে রাখা হয়েছে। তারা কিন্তু ওই দ্বিতীয় দলে, তারা যাতে কু না করতে পারে তাই তাদের যে সেনাকর্তা আছে তাদেরকে মোটামুটি বন্দী নয়, গৃহবন্দী করে রাখা হয়েছে। একমাত্র তার স্ত্রীরা ছাড়া তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারছে না। এটা একটা কিন্তু ভয়ঙ্কর দিকে মন নিতে পারে, এইটা আশঙ্কা করা হচ্ছে। এখন এই যে ডক্টর ইউনূস, তিনি যে বক্তৃতাটা তিনি দিলেন এই জাতির উদ্দেশ্যে 100 দিনের পার হওয়ার পরে, 100 দিনের মাথায় যে বক্তৃতা দিলেন, সেই বক্তৃতা পুরোটা হচ্ছে তাকে লিখে দেওয়া হয়েছিল টেলিপ্রম্পটারে। উনি শুধু উচ্চারণ করে গিয়েছেন, কাঠের পুতুলের মতো উনি বসেছিলেন। ওনার কোনো তাপ উত্তাপ নেই, কারণ ওনার হাতে কিন্তু শাসন প্রশাসন কিছু নেই। উনি বললে কেউ কিছু শুনছে না। এখন সরকার চালাচ্ছে আসিফ নজরুল এবং তার সাঙ্গপাঙ্গরা। ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে সেটা বাংলাদেশের জনসাধারণের কাছে হচ্ছে অত্যন্ত উদ্বেগজনক হয়ে গিয়েছে। এর মধ্যে জামাত চাইছে খুব দেরিতে নির্বাচন হোক, আর বিএনপি চাইছে তাড়াতাড়ি নির্বাচন হোক। যদি তাড়াতাড়ি নির্বাচন হয় তাহলে বিএনপি কিছুটা সিট পেয়ে, বিএনপির এখনো যা রয়েছে সমর্থক রয়েছে, বিএনপি কিন্তু বেরিয়ে আসতে পারবে। আর তাছাড়া বিএনপি আর একটা কারণে চাইছে, সেটা হচ্ছে যে ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে পরে ট্রাম্পের উপস্থিতিতে এখানে যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে ট্রাম্প এখানে বসানোর চেষ্টা করবে। ফলে বিএনপির মাথা ব্যথা ওইটা। আর জামাত চাইছে যে জামাতের সমস্ত লোকজন তো ভেতরে ঢুকে গেছে, জামাত যত সময় পাবে তত নির্বাচনী ব্যাপারগুলো জামাত গুছিয়ে দেবে। কারণ জামাত তো কোনো রাজনৈতিক দল ছিল না, ফলে তাদের নির্বাচনী সংক্রান্ত ব্যাপারে অতটা আইডিয়া নেই। এই 4 বছরে নির্বাচনী সংক্রান্ত আইডিয়াটা হয়ে যাবে, যার জন্যই মোহাম্মদ ইউনূসকে দিয়ে বলানো হয়েছে যে 4 বছর সময় লাগবে এই সংস্কার প্রক্রিয়া করতে। এখন আবার কোন চাপে উল্টোভাবে এখন আমাদের ডক্টর ইউনূস এখন বলতে শুরু করে দিয়েছেন যে যদি জনগণ চায় তাহলে সংস্কার ছাড়াই আমি নির্বাচন করিয়ে দেব। সেইটা কেন উনি বললেন সেটা আমি জানি না। এই পরিস্থিতির মধ্যে এখন ভারতের ওপরেতে চাপটা বাড়ছে। এইবার আসি ভারত কি করবে। দেখুন, ভারতের কাছে অপশন কিন্তু ক্রমশ কমে আসছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যে আমার
পাশের রাষ্ট্রের মানুষ যদি অত্যাচারিত হয়ে আমার দরজা খটখটায়, তাহলে পরে আমি দরজা খুলে দেবো। এখন উনি যে খুব একটা ভুল বলেছেন তা নয়। আজকে যদি অত্যাচারিত মানুষগুলো যদি শিশু, মহিলা, বৃদ্ধকে সামনে রেখে লাখে লাখে এসে যদি সীমান্তের সামনে চলে আসে, তাহলে সৈনিক কি করবে? সৈনিক তাদেরকে গুলি করবে? সেই অপশন নেই, সৈনিক গুলি করতে পারবে না। ফলে হাত তুলে দেবে সৈনিক যে আমরা সাধারণ মানুষ মারতে পারবো না, এর মধ্যে ঢুকে আসবে। আর এর মধ্যে যখন ঢুকবে তখন কে হচ্ছে জামাতি, কে হচ্ছে হিজবুত, ভারতের পক্ষে তা বাছাই সম্ভব নয়। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখুন 1 কোটি কি 2 কোটি মানুষকে খাওয়ানো ভারতের কাছে সমস্যা নয়, জায়গা দেওয়াটাও সমস্যা নয়। ভারতের যা জায়গা আছে জায়গাও দিতে পারবে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে তাদের রোজগারের সমস্যা, যেটা আমি অনেক শুরুতে আগে বলেছিলাম যে আগে তাদের রোজগারের ব্যবস্থা করতে হবে। সেই রোজগারের ব্যবস্থা যদি না করতে পারে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা খুনোখুনি, মারামারি, রাহাজারির একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আবার এদিকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বাইরে একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি বলে দিয়েছেন যে একদম নিশ্চিন্তে থাকুন, আগামী 2-3 মাসের মধ্যে ভারতে 1 কোটি শরণার্থী ঢুকবে, এটা কোনোভাবে আটকানো যাবে না। ফলে কি হয়েছে, এই যে মানুষ সীমান্তের ধারে ভিড় করছে, ওখানে পরিস্থিতি আরো খারাপ যখন হবে, হিন্দুরা আর আওয়ামী লীগের মুসলিমরা যখন আরো অত্যাচারিত হবে, তখন তারা এই পারে এসে নিশ্চিন্ত আশ্রয় খোঁজার চেষ্টা করবেন। যত দিন যাবে তত এই যে বললাম না, আজকে 1000, কালকে 2000, তারপরের দিন 5000, তারপরের দিন 10,000, তারপরের দিন 1 লাখ, তারপরের দিন 10 লাখ, এই করতে করতে মানুষটা যখন একদম পুরো ভর্তি হয়ে যাবে, তখন হুড়ুড় করে তারা ঢুকতে আরম্ভ করবে। তখন কে জামাতি, কে হিজবুত, ভারতের পক্ষে বোঝা সম্ভব নয়। ফলে ভারতের কাছে অপশন কিন্তু কমে আসছে। এখন ভারত যেটা চাইছিল, আগে ট্রাম্প ক্ষমতায় বসুক, তারপরেতে আমি যা করার আমি আর ট্রাম্প দুজন, নরেন্দ্র মোদী এবং ট্রাম্প মিলে করবেন, একটা জয়েন্ট করে করবেন। এখন ডিপ স্টেট যারা রয়েছে, এই ডিপ স্টেটের এখনো কিন্তু সময় রয়েছে, আরো কিন্তু বেশ কিছুটা সময় পাচ্ছে। এই জানুয়ারির মিডল পর্যন্ত তারা সময় পাচ্ছে। তারা যাওয়ার আগে কিন্তু শেষ কামড়টা দিতে চাইবে। তার একটা মানে একদম প্রকৃষ্ট উদাহরণ রয়েছে। এই ওদের যে আপনার পররাষ্ট্র বিষয়ক প্রবক্তা, তিনি বলেছেন শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করে না যুক্তরাষ্ট্র। তার মানে এখনো যুক্তরাষ্ট্রের হাতে যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দিয়ে কিন্তু তারা এখনো উস্কে যাচ্ছে যে এই বাংলাদেশে যেটা চলছে সেটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলন কি এটা? যা চলছে সেটা তো শান্তিপূর্ণ আন্দোলন নয়, সেটা তো হচ্ছে সন্ত্রাস। আন্দোলন এক জিনিস, যেটা হয়েছিল জুলাই আগস্টে হয়েছিল সেটা আন্দোলন, এ তো সন্ত্রাস। এই সন্ত্রাসের মোকাবিলাটা হবে কি করে? তাই ভারতবর্ষের হাতে এখন বেশি সময় নেই। যা করতে হবে ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি করতে হবে। এখন কি করবে ভারতবর্ষ? ভারতবর্ষের সামনে এখন ট্রাম্পের অপশনটা বিলীন হয়ে যাচ্ছে ক্রমশ যত দিন যাচ্ছে। কারণ সামাজিক চাপ বাড়ছে, রাজনৈতিক চাপ বাড়ছে, কূটনৈতিক চাপ বাড়ছে। 3টে চাপ কিন্তু বাড়ছে, যার ফলে ভারতের ওপরেতে একটা, নরেন্দ্র মোদীর ওপরে কিন্তু একটা বড় প্রেশার তৈরি হচ্ছে। বিশেষ করে ভারতের মধ্যে যারা মিডিয়া রয়েছে, মিডিয়ার একটা বড় অংশ, কিছু মনে করবেন ওপরে এই দুপুরবেলা তো রোজ কাজ হয়, আর রোজ এই ভিডিও করার সময় তারা এই আমায় জ্বালাতন করে। আমি অন্যের ঘরে হচ্ছে আমি কিছু বলতে পারি না, ওপরে ফ্ল্যাটে হচ্ছে আমি কিছু বলতে পারি না। এই শব্দটা আপনার একটু মানিয়ে নিতে হবে। ভারতবর্ষের প্রত্যেকটা মিডিয়া
এখন একেবারে নরেন্দ্র মোদীকে চেপে ধরেছে যে ওই পারে যে সমস্ত হিন্দু রয়েছে, যেভাবে পাশের রাষ্ট্রে গন্ডগোলটা হচ্ছে, ভারত কতদিন চুপ করে বসে থাকবে। ফলে মিডিয়ার একটা চাপ, সামাজিক একটা চাপ, এই যে বললাম না, সীমান্ত অঞ্চলের মানুষের একটা উত্তেজনা, একটা উদ্বিগ্ন একটা অবস্থা, সেই একটা চাপ, দেশের মধ্যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাপ, সব মিলিয়ে নরেন্দ্র মোদীর ওপরে এখন বললাম দুটো অপশন খোলা আছে। এক হচ্ছে সীমান্ত খুলে দাও, যারা আসার তারা আসুক, তাদেরকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, খাওয়ানোর কোনো সমস্যা না, খাওয়ানোর ব্যবস্থা, থাকার ব্যবস্থা হয়ে যাবে, এই একটা। আর নাম্বার 2 হচ্ছে তাহলে ইনভেট করো, ইনভেট করে একটা অংশ তাহলে নিয়ে নাও। ভারতবর্ষ কিন্তু ইনভেট করতে চাইছে না। ভারতবর্ষ চাইছে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্রের স্বাধীন মতোই থাকুক, আমরা আমাদের বর্ডারটাকে সিকিউর করে রেখে দেবো। ভারত এখনো পর্যন্ত ঠিক সেটাই করে যাচ্ছে, কিন্তু জল তো এখন নাকের ওপরে উঠে যাচ্ছে। এই সময়তে এখন একটা পদক্ষেপ না নিলে হয় সীমান্ত খুলে দাও, অথবা একটা বড় অ্যাকশন নাও, কারণ ভারতের হাতে কিন্তু কোনো অপশন আর থাকছে না। যত সময়টা এগিয়ে আসছে, আগামী 15 দিনের মধ্যে কিন্তু ভারতকে কিন্তু একটা সিদ্ধান্ত নিতেই হবে। এখন পর্যন্ত এই অবস্থা তৈরি হয়ে রয়েছে। এখন জানি না নরেন্দ্র মোদীর ক্যাবিনেট কি চিন্তা করছে, কিন্তু আমাদের যে রাজনৈতিক দলগুলো, বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে, ইনক্লুডিং কংগ্রেস, তারাও কিন্তু সীমান্ত খুলে দেওয়ার পক্ষে। ফলে নরেন্দ্র মোদী আরো 2 কোটি 3 কোটি চাপকে নিতে পারবেন। অর্থনৈতিক চাপ বিশেষ করে পশ্চিমবঙ্গের ওপরে যেটা পড়বে, আর পশ্চিমবঙ্গে যে 4000 কিলোমিটার মানে সীমান্ত রয়েছে, মানে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কিন্তু 2000 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত। এর মধ্যে জঙ্গল রয়েছে, তার মধ্যে নদী রয়েছে, তার মধ্যে সুন্দরবন অঞ্চল রয়েছে, স্থলপথ রয়েছে, অনেক জায়গা রয়েছে যেগুলো পাহারা দেওয়া সম্ভব নয়। তবুও এখনো যতটা পাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী কিন্তু পাহারা দিয়ে যাচ্ছে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে হঠাৎ ডক্টর ইউনূসের সুর পাল্টে গেল কেন, এই প্রসঙ্গটি নিয়ে। একটি সাক্ষাৎকার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎকারটি গতকাল সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রকাশ হয়েছে। তাতে তিনি যে কথা বলেছেন, তাতে আওয়ামী লীগের প্রশ্নে তার একটু সুর পাল্টানো লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কি না এ প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। এই প্রশ্ন নিয়ে চলে আসে বিএনপি যেটি বলেছে, ভালো বলেছে যে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নয়, কিন্তু এই মুহূর্তে এই কথার প্রেক্ষিতে প্রফেসর ইউনূসকে মনে হলো যে তিনি বিএনপি নেতার মতো কথা বললেন, যে বিএনপির মতকে উপেক্ষা করতে পারে না। হিন্দু আবার প্রশ্ন করেছে যে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাহলে আপনার কোনো আপত্তি নেই। সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই।
আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। অর্থাৎ ডক্টর ইউনূসের সুর খানিকটা পাল্টে গেছে। যে ইউনূস আওয়ামী লীগের নাম শুনতে পারতেন না, যে ইউনূস শেখ হাসিনার নাম শুনতে পারতেন না বা পারেন না, এখনো ভেতরে ভেতরে পরিকল্পনা হচ্ছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবেন, সেই ইউনূস বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ করতে চাইনি। আবার এটিও একটা প্রশ্ন এসে যায় যে প্রফেসর ইউনূস আসলে কি মানসিক সুস্থভাবে আছেন? কারণ তখন তিনি কখন কি বলছেন সে ব্যাপারে আবার তার প্রেস উইং বিবৃতি দিতে হচ্ছে। যেমন রিসেট বাটন পুশ করা নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন, পরে দেশে ফেরার কদিন পরে তার প্রেস উইং বিবৃতি দিলেন। আবার এই যে সম্প্রতি গত পরশু 17 তারিখে আল জাজিরায় প্রকাশিত 4 বছর থাকবার ধারণা দিয়েছিলেন প্রফেসর ইউনূস, কিন্তু আবার পরক্ষণেই গতকাল 18 নভেম্বর তার প্রেস উইং বার্তা দিয়ে জানাচ্ছেন যে এই খবর ভুলভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এমনটা বলেননি প্রফেসর ইউনূস। তাহলে প্রফেসর ইউনূস কি আসলে সুস্থ আছেন? মানসিক সুস্থতা আছে? কারণ আমি এর আগে একটি প্রশ্ন রেখেছিলাম, এর আগে একটি বক্তব্যে বলেছিলাম যে আসলে দেশটি কে চালাচ্ছে, প্রফেসর ইউনূস নাকি অন্য কেউ? ধরে নিলাম প্রফেসর ইউনূস অবশ্যই সুস্থ আছেন, সুস্থভাবেই তিনি দেশ চালাচ্ছেন, কিন্তু তিনি যে কখন কি বলছেন এটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। তিনি একজন সরকার প্রধান, তিনি যা বলবেন সেটি তো একটা বুলেটের মতো হবে, যে বুলেট বন্দুক থেকে বের হয়ে সেটি আর ঢোকার কোনো উপায় নেই, কিন্তু পরক্ষণেই সেটি থাকছে না। কেন থাকছে না? তাকে কে চালাচ্ছেন? এই প্রশ্নগুলো এসে যায়। আর আরেকটি জিনিস, যে তার সুর পাল্টানোর বহুবিধ কারণ আছে। বাংলাদেশের জনমত তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন কিনা জানি না। বাংলাদেশের জনমত তার যদি বুঝতে পারেন যদি তিনি, তাহলে সেটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যে সারা বিশ্ব কেউ চাইবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী জাতীয় নির্বাচন হোক। যেমন অতি সম্প্রতি ঢাকা সফর করে গেলেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনিও বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্যের মতো একটি প্রভাবশালী দেশও চায় যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণ। সব দল বলতে আওয়ামী লীগের উপরে ছুরি ঘোরানো হচ্ছে, এটি যুক্তরাজ্য পছন্দ করছেন না, বাকি বিশ্ব তো পছন্দ করবেনই না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই পছন্দ করবেন না যে বাংলাদেশে এরকমটা হোক, যে একটি দলকে বাইরে রেখে নির্বাচন হোক। আরেকটি বিষয় যে আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করব যে সব দলের সমান অংশগ্রহণ হোক এবং সব দল সংসদে একটা ব্যালেন্স পূর্ণ প্রতিনিধিত্ব থাকুক, কোনো এক দল বা এক দলীয় শাসন যেন কায়েম না হয়। আমরা অতীতে দেখেছি, একদম নিকট অতীতে কদিন আগে দেখেছি যে অন্যান্য দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবার কারণে বাংলাদেশের জাতীয় সংসদ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সংসদে পরিণত হয়েছিল, সবাই আওয়ামী লীগ। এটি যে কতটা ভয়ানক সেটি ভুক্তভোগী দেশের জনগণ মাত্রই বোঝে। আমরা চাই না যে ভবিষ্যতে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল বাইরে থাকুক, আবার বিএনপির মতো বড় রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে থাকুক, কিংবা জামাত বা যেই হোক না কেন। ধরে নিলাম জামাতও ক্ষমতায় যাচ্ছে, জামাতও যেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে না থাকে। কাজেই একক সংখ্যাগরিষ্ঠ যেন কোনো দল না হয় সেটি
নিশ্চিত করতে হবে। প্রফেসর ইউনূসের সুর যদি পাল্টায় এটি নিঃসন্দেহে ইতিবাচক, এবং যারা আওয়ামী লীগ করেন তাদেরও হতাশ হবার কিছু নেই। আপনারা খেয়াল করেছেন 18 নভেম্বর সারা দেশে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হয়েছে অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রতিবাদে। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগ কিন্তু হারিয়ে যায়নি। আপনারা অনেকে মনে করছেন যে 75 আওয়ামী লীগ, 75 আওয়ামী লীগ আর 2024 আওয়ামী লীগ ফার ফার পার্থক্য। 75 আওয়ামী লীগ কালে 75 কালে একটা ব্যাপক রক্তপাত হয়েছিল। আওয়ামী লীগের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। বঙ্গবন্ধুর পরে যে নেতৃত্ব, জাতীয় 4 নেতা, তারা নিহত হয়েছিলেন। সেই সময়টা ছিল রক্তপাতের। কিন্তু আওয়ামী লীগ যারা করেন, আপনাদের সৌভাগ্য যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিহত হননি, তিনি বেঁচে আছেন। 75 আওয়ামী লীগ 5টা-6টা ভাগ হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত আওয়ামী লীগ কোনো ভাগ হয়নি এবং ভাগ হবার কোনো সম্ভাবনাও নেই। সেই জায়গায় আওয়ামী লীগ যথেষ্ট ইতিবাচক জায়গায় আছে। জাস্ট একটু সময়ের অপেক্ষা, আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে। দেশি বিদেশের চাপে আওয়ামী লীগ ফিরে আসবে। তবে এই সরকারের কাছে একটি প্রত্যাশা করব, আওয়ামী লীগ তার নিজের অপরাধীদের বিচার করবে না। আপনাদের হাতে যেহেতু ক্ষমতা আছে, সুযোগ আছে, আপনারা যে কদিনই থাকুন না কেন আওয়ামী লীগের অপরাধী নেতা নেত্রী আছেন, তাদের ধরুন, তাদের বিচার করুন। যাদের কারণে আওয়ামী লীগ দলটি একটি ঐতিহ্যবাহী দল, সেই দলটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। যাদের কারণে আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ তৃণমূল নেতাকর্মী আজকে ঘর ছাড়া, তাদের বিচার করুন, বিচারের আওতায় আনুন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন প্রয়োজনে। প্রফেসর ইউনূসের আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে যদি মনোভাব পাল্টায়, ইউনূসের সরকারের মনোভাব যদি পাল্টায়, সেটি নিঃসন্দেহে ইতিবাচক। নইলে দেশে বিদেশে নানা রকম চাপে পড়তে হবে এবং সেই চাপ সামাল দিয়ে সরকার পরিচালনা করা ক্রমেই কঠিন হয়ে উঠবে। এটি একটা বুদ্ধিমানের কাজ হবে যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিন, কিন্তু আওয়ামী লীগের অপরাধীদের ধরুন এবং বিচার করুন। যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তাদের ধরে বিচার করুন। এটি হবে বুদ্ধিমানের কাজ। নইলে ঢালাওভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ, সবাইকে নিষিদ্ধ। আওয়ামী লীগে তো অসংখ্য ভালো মানুষও আছে, জামাতে যেমন ভালো মানুষ আছে, বিএনপিতে যেমন ভালো মানুষ আছে, আওয়ামী লীগেও অসংখ্য ভালো মানুষ আছে। তাদের পথ রুদ্ধ করবেন না, তাদের পথ রুদ্ধ করলে পরিণামটি ভালো হবে না। আমি এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি যে প্রফেসর ইউনূস তার মত পাল্টাচ্ছেন এবং তার সরকারের যারা আছেন, পরিষদে যারা আছেন, তারাও সবাই মত পাল্টাবেন বলেই প্রত্যাশা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যা কিছু দেখলেন, যা কিছু শুনলেন, সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এখানে আমার নিজস্ব কোনো কথা বলা হয়নি বা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কথা বলা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখলেন তরুণ ঘোষের এবং আরেকটি ব্যক্তির। এই তরুণ ঘোষের বক্তব্যটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।